তোলাবাজ তৃণমূল নেতাকে চটিপেটা। সল্টলেকে ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগ। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নেতাকে চটি দিয়ে বেধড়ক মারা হয়। সেই ছবি আপনাদেরকে দেখাবো। সিএ মার্কেটের ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগ এই নেতার বিরুদ্ধে। তোলাবাজ তৃণমূল নেতাকে চটিপেটা, দেখুন সেই ছবি। দেখুন, চটি দিয়ে যাকে মারা হচ্ছে, ক্ষোভের বহিঃপ্রকাশ। তোলাবাজ তৃণমূল নেতাকে এ হেন চটিপেটা, ক্ষোভের বহিঃপ্রকাশ স্থানীয়দের। কারণ এই নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। সল্টলেকে ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতেন এই নেতা, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। এই নেতাকে তাই চটি দিয়ে মার। সিএ মার্কেটের ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগ, আর এরপরেই তৃণমূল নেতাকে উদ্ধার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ কি, সল্টলেকে যে ব্যবসায়ীরা, সেই ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতেন এই নেতা চন্দন ভট্টাচার্য। কে এই চন্দন ভট্টাচার্য? তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। কি অভিযোগ? ব্যবসায়ীদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে কাউন্সিলর ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। যে ছবি আপনারা দেখছেন, এটি সল্টলেক সিএ মার্কেটের কাছে। এখানেই ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলার অভিযোগ এই নেতার বিরুদ্ধে। দেখুন সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ক্ষোভের বহিঃপ্রকাশ স্থানীয়দের, ব্যবসায়ীদের। কারণ দীর্ঘদিন ধরে তোলাবাজি করে আসছে এই নেতা, যাকে আপনারা দেখছেন ছবিতে, তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ। আর তাই আজ সেই নেতাকে চটি দিয়ে বেধড়ক মারধর করেন ব্যবসায়ীরা। আর তারপর ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর উত্তর থানার পুলিশ। এই তৃণমূল নেতাকে উদ্ধার করা হয়। সিএ মার্কেটের ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগ। অভিযোগ ঠিক কি কি? যে সিএ মার্কেট রয়েছে সল্টলেকে, সেখানে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা তোলা হতো। দোকান বসানোর নাম করে লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ। অভিযোগ এই নেতার বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ এই নেতা এবং লক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ যেমন রয়েছে, ঠিক তারপরে আজ এভাবেই ক্ষোভের বহিঃপ্রকাশ। ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা। আর তারপরেই দেখুন চটি দিয়ে মারধর করা হয়। বিধাননগর উত্তর থানার পুলিশ তারপর ঘটনাস্থলে আসে এবং উদ্ধার করে এই তৃণমূল নেতাকে। তোলাবাজ তৃণমূল নেতাকে চটি পেটার ছবি আপনাদের সামনে। বিধাননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়, তিনি আজ সল্টলেক সিএ মার্কেট পরিদর্শনে যান। আর পরিদর্শনে গিয়ে বিধায়কের সামনেই ব্যবসায়ীরা অভিযোগ করেন স্থানীয় এক তৃণমূল নেতা, অর্থাৎ এই চন্দন ভট্টাচার্য, তিনি দোকান বসানোর নাম করে লক্ষাধিক টাকা করে নিত। এই অভিযোগই সামনে আসে। কি বলছেন বিজেপি বিধায়ক, শোনাবো আপনাদের। প্রচুর লোক পয়সা দিয়েছে, কেউ 50,000, কেউ 1,20,000, কেউ 1.5 লাখ। বাকি লোকজন বলছে 4-5 লাখও গেছে। তো তার মধ্যে আইডেন্টিফাই করা হলে সবাই বলছে একজনের নাম, সেই ভদ্রলোকের নাম আমরা জেনে নেওয়া। একদিকে আপনাদেরকে দেখালাম সল্টলেকে সিএ মার্কেটের ব্যবসায়ীরা তারা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নেতাকে চটি দিয়ে বেধড়ক মারধর করলেন। আবারও একই ছবি দেখাবো আর একই অভিযোগ। ধৃত তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর, তোলাবাজির অভিযোগ, হুমকির অভিযোগ। ধৃত কাউন্সিলর ঘনিষ্ঠ। সরসনায় অভিযুক্তের উপর চড়াও হয় জনতা। তৃণমূল কাউন্সিলর মালবিকা বৈদ্যর ঘনিষ্ঠ তপন বিশ্বাস। সরসনার 127 নম্বর ওয়ার্ডের ঘটনা, দেখুন সেই ছবি। চোর 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 চোর
চোর চোর স্লোগানিং, আর অন্যদিকে বেধড়ক মারধর কার উপর? কাউন্সিলর ঘনিষ্ঠ তপন বিশ্বাসের উপর। সমীর মণ্ডল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, যে ছবি আমরা দেখছি খুব পরিষ্কার যে দীর্ঘদিন ধরে স্থানীয়দের ক্ষোভ ছিল এবং ক্ষোভেরই বহিঃপ্রকাশ আজ এভাবে এই কাউন্সিলর ঘনিষ্ঠকে বেধড়ক মারধর করা হচ্ছে, চোর চোর স্লোগানিং দেওয়া হচ্ছে। নির্দিষ্টভাবে ঠিক কি কি অভিযোগের বিরুদ্ধে? প্রিয়াঙ্কা, সব থেকে বড় আশ্চর্য দেখো, 127 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালবিকা বৈদ্যর ঘনিষ্ঠ তৃণমূল কর্মী তপন বিশ্বাস, এর বিরুদ্ধে নানা অভিযোগ আছে। এর বিরুদ্ধে যে পুকুর ভর্তি করে বাজার তৈরি করা এবং বেআইনি ঘর তৈরি করা, এবং সব থেকে বড় আশ্চর্য যে এই যে 2021 সালে যে দাদাগিরি করেছিল, সেই সময় ভোট লুট করেছিল 2021 সালে, তারও ইঙ্গিত পাওয়া গেছে এলাকার লোক তখন বলেছে। এবং এর বিরুদ্ধে নানা অভিযোগ আসছে যে ঘর করতে গেলে তাকে পয়সা দিতে হবে। ওই এলাকায় শিলপাড়া এলাকায় যে 127 নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকায় যে দাদাগিরির মতন উনি কাজ করতো, যেখানে বিল্ডিং করা থেকে কে মাল দেবে, কে সিন্ডিকেট রাজ চালাবে, সবকিছু কিন্তু ইনি করতো। একটা এই ছোট্ট জায়গায় একটি চাকরি পেয়েছিল তৃণমূল আমলে, কিন্তু কাজে কোনোদিন যেত না, সারাদিনই ওই তৃণমূলের কাজ করতো আর ওই ক্লাবের সামনে বসে থাকতো, মানুষের ওপরে ছড়ি ঘোরাতো, মানুষের ওপরে বিক্ষুব্ধ, মানুষের ওপরে নানা অত্যাচার করতো এবং পুকুর বুঝিয়ে যে বাজার তৈরি করা থেকে শুরু করে নানা কাজের মধ্যে জড়িত ছিল। এবং পেল্লায় একটি বাড়ি তৈরি করেছে। এলাকার লোক উত্তেজিত হয়ে কাল ওনাকে ধরে ফেলে এবং ধরে ফেলে সরসনা থানার পুলিশকে খবর দিলে এবং অভিযোগও করেছে সরসনা থানা পুলিশের কাছে যে এনার বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়া হোক। এবং যখন যাচ্ছিল তখন তাকে জুতো পেটা করা হয়, মারা হয় এবং পুলিশ তাড়াতাড়ি ওকে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে আজকে আলিপুর কোর্টে তোলা হবে বলে জানা গেছে। বেশ, বাংলায় ভয় আউট ভরসাইন, এবার আমলাতন্ত্রেও ভয় আউট ভরসাইন। আমলাদের সঙ্গে ডিনারে মুখ্যমন্ত্রী। আমলাতন্ত্রে ভয়ের পরিবেশ দূর করার উদ্যোগ। উপর পরিবর্তন নয়, কাজের সংস্কৃতিতে পরিবর্তন। সমস্যার গভীরে গিয়ে পরিবর্তনে উদ্যোগী মুখ্যমন্ত্রী। ঠিক কতটা তাৎপর্যপূর্ণ, কতটা ইঙ্গিতপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ, আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী প্রিয়াঙ্কা কথা বলেছিলেন কৌশিকের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে। শোনাবো আপনাদের। আমলাদের সঙ্গে ডিনারে মুখ্যমন্ত্রী। আজ নৈশভোজে আমলারা থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সহকর্মী কৌশিক দাশগুপ্ত রয়েছে আমার সঙ্গে নিউজ রুম থেকে। সরাসরি কৌশিকের কাছে যাব। কৌশিক, এটা কি শুধুই সৌজন্য নৈশভোজ নাকি আলাদা এর কোনো গুরুত্ব রয়েছে? না, একেবারেই এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ডিনার। মানে নিহাতি একটা সৌজন্যের ডিনার বা সৌজন্যমূলক একটা সবাই মিলে একসঙ্গে হওয়া, একেবারেই তা নয়। এই যে ডিনারটা করতে চলেছেন মুখ্যমন্ত্রী আমলাদের সঙ্গে, এটা মনে করা হচ্ছে এটা হচ্ছে আমলাতন্ত্র থেকে ভয় আউট এবং ভরসা ইন, এইটা তৈরি করার একটা মঞ্চ। আমলাদের মনে যে ভয়ের পরিবেশ তৈরি হয়ে রয়েছে, গত সরকারের আমলে বারবার অভিযোগ উঠেছে যে আমলাতন্ত্র চলতো থ্রেট কালচার। আমলারাও যারা এই প্রশাসনের কাজ করতো তাদের মনেও থেকে যেত একটা থ্রেট কালচার, তাদেরও নানা রকম হুমকির মুখে পড়তে হয়েছে, তাদের অনেককে ভয়ে ভয়ে কাজ করতে হয়েছে। সেই ভয় যাতে আর কারুর মনে না থাকে সেই জন্য এবার আমলাতন্ত্রেও ভয় আউট এবং ভরসা ইন। একেবারে কৌশিক, এখান থেকেই জানতে চাইব কেন সাধারণ মানুষের আস্থা ফিরেছে, তারা ভরসা পেয়েছে, তারা ভরসা নিয়েই একেবারে সরাসরি মুখ্যমন্ত্রীর জনতার দরবারে পৌঁছে যাচ্ছেন, কিন্তু আমলাদের কেন ভয় পেতে হতো? কেন, কারণ কি? একদম সাধারণ মানুষের যে অনেকেই ভয়ে ভয়ে থাকতেন এবং সেটা গোটা রাজ্য জুড়ে যে এই ছবি ছিল সে তো আমরা নানা সময় নানাভাবে দেখেছি এবং সেই জন্যই বিজেপি স্লোগান তুলেছিল ভয় আউট এবং ভরসা ইন। সাধারণ মানুষের সেই ভয় যে কেটে গেছে সেটার সবচেয়ে বড় প্রতিফলন আমরা দেখেছি ফলতায়। যেই ফলতায় গতকাল ভোট হয়েছে, গেরুয়া ঝড় একেবারে উড়িয়ে দিয়েছে তৃণমূলকে এবং রাজ্য জুড়েই এবার বিজেপি গেরুয়া ঝড় দেখা গেছে এবং সেই ঝড় একটা কথাই বলেছে যে ভয় আউট এবং ভরসা ইন। কিন্তু আমলাতন্ত্রে কেন এটা হলো? আমলারা কারা? আমলারা তো সরকারেরই কাজ করে। সরকার একটা আইন তৈরি করে, একটা নীতি তৈরি করে, সেই নীতিটাকে গতি দেয় আমলারা। সরকার নীতি বলে দেবে,
আমলারা সেই কাজটাকে কার্যকর করবে। অর্থাৎ সরকারের নীতির সুফল যদি একটা প্রান্তিক গরিব মানুষকে পেতে হয়, তাহলে আমলারা যদি ভালোভাবে কাজ না করেন সেটা কখনোই পাওয়া সম্ভব নয়। অর্থাৎ যেই সরকারের হয়ে আমলারা কাজ করছেন, সেই সরকারের আমলে সেই আমলাদের ভয়ে থাকতে হবে কেন? কিন্তু এটাই হয়েছিল, এটা আমরা বারবার দেখেছি। এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছিল যে প্রশাসনিক সভা হতো প্রকাশ্যে, সেই প্রশাসনিক সভায় তাবর তাবর আমলারা বসে থাকতেন, আইএএস অফিসার আইপিএস অফিসার বসে থাকতেন, তাদের নাম ধরে ডাকা হতো, তাদের নাম ধরে ডেকে ওই সভা থেকেই কখনো শোকজ করে দেওয়া হতো, কখনো চরম ভর্ৎসনা করা হতো, এবং সেটা করা হতো প্রকাশ্যে, সেটা হতো লাইভে, সেটা সারা বাংলার মানুষ দেখতো, সারা পৃথিবীর মানুষ দেখতেন। এই সম্মান কি, এভাবে কি আচরণ আমলাদের প্রাপ্য? আমলাদের যদি কাজে ভুল হয়ে থাকে, তাদের কাজে যদি গাফিলতি হয়ে থাকে, তাদের কি এভাবে ভৎসনা করা যায়? এই প্রশ্ন বারবার আমলা মহলে উঠেছে, এবং বারবার দেখা গেছে, একাধিকবার এই অভিযোগ উঠেছে যে শাসকের মন জুগিয়ে যদি তুমি না চলতে পারো, কোনো আমলা যদি না চলতে পারেন, তাহলে তাকে রোষে পড়তেই হবে, শাসকের কোপে পড়তেই হবে। সর্বোচ্চ স্তর তো দূরের কথা, সামান্য একদম হয়তো মিডল স্টেজের বা মিডল টিয়ারের বা নিম্ন মানে তলার দিকের যারা নেতা, তারাও রীতিমতো হুমকি দিতে থাকেন, কারণ বার্তাটা ওপর থেকে আসে। তারাও তখন হাতির পাঁচ পা দেখেছেন, কাউকে আর মানেননি, তিনি কোন আমলা, কোন স্তরের আমলা। শাসকের মন মতো কাজ না করতে পারলে আমলাদের বারবার রোষে পড়তে হয়েছে, কোপে পড়তে হয়েছে। এই অভিযোগ গত তৃণমূল সরকারের আমলে বারবার উঠেছে, এবং এই কারণেই ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। যখন 5 জন আমলা একটা জায়গায় কাজ করছেন, তার মধ্যে 2 জন আমলা যদি কোপে পড়েন, তখন বাকি যেই 3 জন থাকে তাদের কাছেও এই বার্তাটা যায় যে কীরকমভাবে কাজ করতে হবে। তার তখন সবসময় মনে ভয় থাকে যে আমি সাধারণ মানুষের কাজ করব, সংবিধান আমাকে যেই দায়িত্ব দিয়েছে সেই হিসাবে কাজ করব, নাকি আমার এখন যদি যারা শাসক দল, যারা সরকার চালাচ্ছে, তাদের মন জুগিয়ে কাজ করব। এই আমার উপরে আবার কোপটা পড়লো না তো? এই যে ভয়ের পরিবেশ, সেটা বারবার তৈরি হয়েছে, এই অভিযোগ উঠেছে। এবং সেটা কেন উঠেছে, প্রশাসনিক সভায় যে কিভাবে তাদের ভর্ৎসিত হয়েছে, সেটা আমরা বারবার দেখেছি। আমি আবার বলবো, আজকে পিসিআরকে বলবো সেই রকমই কিছু ঘটনা, সেরকমই কিছু ইনস্ট্যান্স একটু দেখাতে। তুমি ডিএম শুনতে পাচ্ছ? এটা কিন্তু তৃণমূল করেনি। যারা তোমার গভর্নমেন্ট নিচু তলার কালেকশন করে, তারা কালেকশন করে গভর্নমেন্টকে টাকাটা জমা দেয় না, কিছুটা দেয়, বাদ বাকিটা নিজেরা খেয়ে নেয়। কি জেলা চালাচ্ছ গো তুমি? এতদিন ধরে জেলায় আছো, হোয়াট ইউ আর ডুইং? আমার আইডিয়া চেঞ্জ হয়ে গেল। দেখে নিচ্ছি ম্যাডাম। এত কিছু দিচ্ছি মানুষকে, অথচ কিছু লোক এত লোভী কেন হয়ে গেছে? আর কত চাই? আমার পার্টির লোক হলে আমি 10-এর 4টে থাপ্পড় মারতাম। জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না, রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে। যিনি দায়িত্বে আছেন বালি মিউনিসিপ্যালিটি, শ্রীমতী অমৃতা রয় বর্মন, এসডিও হাওড়া, why she is not taking care? সলিড ম্যানেজমেন্ট সিস্টেম যেটা, এগুলো তো আমাদের আছে। ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা, তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না। কেউ খাচ্ছেন, কেউ খাচ্ছেন না, নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন। গ্যাং আপ হয়ে গেছে। কলকাতা শহরে ভিডিও করা ছিল কোন রাস্তা কত পর্যন্ত এনক্রোচমেন্ট আছে, তার সত্ত্বেও একটা করে নতুন ওসি আসে আর বসিয়ে দেয়। আর আমি ঘাতক ঝগড়া করব, আমি রাস্তায় গেলেই দেখতে পাই, পুলিশের চোখে পড়ে না, সব চোখে ঠুলি দিয়ে বসে আছে। হাওড়াতেও এসডিও আছে, নদিয়াতেও কুপার্স ক্যাম্প এসডিও রানাঘাট আছে, পূর্ব মেদিনীপুর হলদিয়াতেও এসডিও হলদিয়া আছে। তারা দেখে না কেন? কেন দেখে না? তাদের দে হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এদের কাছে শোকজ করো, ক্লারিফিকেশন চাও। এটাই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর কিন্তু শুরু থেকেই এই বার্তাটা দিয়ে গেছেন যে এইগুলো আর চলবে না, এই ছবিটা বদলাতেই হবে। আমলাদের যে প্রাপ্য সম্মান সেটা তাকে দিতে হবে, কোনো রকম কসমেটিক চেঞ্জ নয়, একটা অর্গানিক ট্রান্সফরমেশন দরকার। উপর চেঞ্জ করলে হবে না, একেবারে কর্মসংস্কৃতিতে চেঞ্জ করতে হবে।
সেই জন্যই উনি বারবার বার্তা দিচ্ছেন, বলছেন যে এই ছবি বদলাতেই হবে, এরকম আর চলবে না। একেবারেই কৌশিক, অর্থাৎ আমি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের, বাম দিকে ডিজিপি, ডান দিকে সিএস এইচএস আছে, আগের সিস্টেম হবে না। মিটিং এর মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, মিটিং এর মধ্যে অফিসারদের তুমি তুমি করা, সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে পলিটিক্যাল স্পিচ দেওয়া, সরকারি অফিসারদেরকে রেখে তাদের যে ক্যাডারের যে ডিসিপ্লিন রয়েছে, ট্রেন্ড হোয়াট টু ডু হোয়াট নট টু ডু এদের বলা আছে। আর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে, ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। কতজন কাউন্সিলর পদত্যাগ করছেন, কি অবস্থান? আনিসুদ্দিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, একেবারে দেখো, ডায়মন্ড হারবার পুরসভা বিরোধী শূন্য ছিল। এবারে রাজ্যে পালাবদলের পর সেই পুরসভাতে ভাঙন। 8 জন কাউন্সিলর তারা তাদের ইস্তফাপত্র জমা করছেন। আনিসুদ্দিনের সঙ্গে যোগাযোগ করব, তবে তার আগে আপনাদেরকে জানাই 16 কাউন্সিলরের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। চুরমার ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। 8 তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। গতকালই আমরা দেখেছিলাম মার্জিন লক্ষাধিক, বিপুল জনসমর্থন, 4র্থ স্থানে তৃণমূল প্রার্থী গতকালই আমরা দেখেছি। এবং আজ ডায়মন্ড হারবার মডেল ভেঙে চুরমার পুরসভায় পদত্যাগের হিড়িক। কতজন কাউন্সিলর পদত্যাগ করলেন আনিসুদ্দিন, যেমনটা তুমি বলছিলে? একেবারে দেখো, মূলত 8 জন কাউন্সিলর তারা ইতিমধ্যেই পদত্যাগ পত্র জমা করার খোঁজ করেছে মহকুমা শাসকের কাছে। তাদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের সঙ্গে থাকা আনিসুদ্দিন, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। গতকালই আমরা দেখেছিলাম ভেঙে চুরমার হয়ে গেছে ডায়মন্ড হারবার মডেল। লক্ষাধিক মার্জিনের ব্যবধানে ফলতায় যেতে বিজেপি প্রার্থী। এবং আজ 8 জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। আবারও মানে নিঃসন্দেহে বলা যায় যে ভেঙে চুরমার হয়ে গেল ডায়মন্ড হারবার মডেল। কি বলবেন আপনারা? ডুবে যাওয়া নৌকো থেকে সব ইঁদুরই পালাতে চায়, তাতে ইঁদুরকে কেউ হাতি বলে না। যারা অন্যায় করেছেন, যারা এতদিন পর্যন্ত যাদের বোধোদয় হয়নি, যারা তৃণমূলে থেকে পশ্চিমবঙ্গের মানুষের জল জমি জঙ্গল, ক্ষেতের ধান, ঘরের লক্ষ্মীর মান সবকিছু হরণ করেছেন, তাদেরকে আইন আমলে আসতে হবে। 4 তারিখের আগে তো কেউ রিজাইন করেননি। 4 তারিখের আগে অব্দি বা গতকালকের এই খারাপ অবস্থা দেখার আগে অব্দি তৃণমূলের কিন্তু একজনও রিজাইন করেননি। এই যে বোধোদয়, সেই বোধোদয় তো 4 তারিখের পরে হলো। দেখা হবে সবাইকেই। কারোর যদি বিবেক জাগে, বিবেক কেন দেরিতে জাগলো সেটাও নিশ্চয়ই আইন আমলে আসবে, তারপরে দেখা হবে। বেশ, ধন্যবাদ। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি ডায়মন্ড হারবারের বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার সঙ্গে। দেবাংশু বাবু, গতকালই আমরা দেখেছিলাম মার্জিন লক্ষাধিক ছিল, ফলতার বিধায়ক, বিপুল জনসমর্থন। গতকালই আমরা দেখেছিলাম একেবারে লক্ষাধিক মার্জিন ব্যবধানে আপনি জিতেছিলেন। এবং আজই 8 তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ। ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। আমরা এই মুহূর্তে বিজেপি মুখপাত্র দেবজিৎ বাবুর সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে 4 তারিখের পরে এই বোধোদয় কেন? আপনি কিভাবে দেখছেন, আপনি কি বলবেন? দেখুন, যেটা ফলতাতে কালকে জয় হয়েছে, এরা দেখে নিয়েছে যে আর তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল হচ্ছে শেষ। এবার তৃণমূল আর সিম্বলও কেউ থাকবে না, আর কেউ নিয়ে ঘুরবেও না, আর তৃণমূলের লোকজনও নেই, কোনো কিছুতেই কিছু নেই। আর কাল এই রেজাল্ট বেরিয়েছে, আজকের এদের বোধোদয় হয়েছে, এরা রিজাইন দিয়েছে। এদের হচ্ছে গোটা পৌরসভা জুড়ে, আমি নিজে ডায়মন্ড হারবারের বাসিন্দা, পৌরসভার আমি দেখেছি। ডায়মন্ড হারবার পৌরসভায় নির্বাচনের নামে প্রহসন হয়েছিল এবং কিছু পুলিশ অফিসার সেখানে অ্যাক্টিভ ভূমিকা গ্রহণ করেছিল, করে নির্বাচনটা করিয়েছিল। ভালো সাধারণ মানুষজন ভোট দিতে পারেনি। আর সেখানে উন্নয়নও কিছু নেই। পৌরসভায় যা ছিল পৌরসভা তাই রয়েছে। ড্রেনেজ প্রবলেম, জলের প্রবলেম, সমস্ত কিছু প্রবলেম রয়েছে। ঠিক মতো সাধারণ মানুষ পরিষেবা পায় না। আর 25-75 এর গল্প রয়েছে এখানে। আর আজকে বিজেপি ক্ষমতায় আসার পরে এবং আমাদের যিনি মন্ত্রী
অগ্নিমিত্রা পাল দিদিও বলেছেন যে একেবারে দেবাংশুবাবু এই জায়গা থেকে একটু জানতে চাইবো, এই যে তৃণমূল কাউন্সিলররা যারা পদত্যাগ করছেন, ভুরে ভুরে অভিযোগ তো রয়েছে কাউন্সিলরদের বিরুদ্ধে, এই কাউন্সিলররা যদি এবার বিজেপিতে যোগদান করতে চান আপনাদের কি পদক্ষেপ হবে? এসব হবে না, বিজেপিতে কাউকে নেওয়া হবে না। আমরা ওই সাধারণ মানুষ ভোট দিয়েছে, বিজেপিকে জিতিয়েছে এদের এই দুর্নীতির জন্য, এদের এই 25-75 এর জন্য। অতএব আমরা কাউকে নেবো না। এরা তৃণমূল করতো, তৃণমূলই এদের করতে হবে, এবার তৃণমূলে এরাই থাকবে। আমরা কাউকে নেবো না, এরা নিশ্চিন্ত থাকতে পারেন। আর আমাদের রাজ্য সভাপতিও বলেছেন, সম্মানীয় সন্ধ্যাও বলেছেন যে কোনোভাবে নেওয়া হবে না। সাধারণ মানুষ আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে, আর আমরা সেই আশীর্বাদ নিয়ে সরকার গঠন করেছি। কালকেরও সেই আশীর্বাদ দিয়েছে, 1 লক্ষের উপরে 1,09,000 ভোটে আমরা জিতেছি। অতএব এইসব করে আমরা আমাদের পার্টির দুর্নাম আমরা করবো না, আর এদের নেবো না। অতএব এরা যেরকম করছে ঠিক করছে, এরা ডিজাইন দিয়ে যাচ্ছে, কিন্তু এদের বিরুদ্ধেও তদন্ত হবে। এরা কতটা কি করেছে, পৌরসভার টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে তদন্ত হবে, কারণ অলরেডি ডায়মন্ড পৌরসভা নিয়ে। আর যে খবরে আমরা নজর রেখেছি, ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার পুরসভায় পদত্যাগের হিড়িক। 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জনের পদত্যাগ। গতকালই আমরা দেখেছিলাম ফলতায় ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়, একেবারে লক্ষাধিক মার্জিনে জয়ী হয় বিজেপি, এবং চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস। 2026 সালের পুনর্নির্বাচনে একেবারে চতুর্থ স্থানে নেমে এলো জোড়াফুল শিবির। 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জনের পদত্যাগ। আমরা এই মুহূর্তে কথা বললাম ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পান্ডার সঙ্গে। তিনি বলছেন কোনোভাবেই এনারা যদি বিজেপিতে যোগদান দিতে চান, ইচ্ছুক প্রকাশ করেন, কোনোভাবেই তাদেরকে বিজেপিতে নেওয়া হবে না। আর এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক তাপস রায়ের সঙ্গে। তাপসবাবু, আমরা এক্ষুনি কথা বলছিলাম ফলতার বিজেপি বিধায়কের সঙ্গে। এই যে 16 জন কাউন্সিলরের মধ্যে 8 জন তৃণমূল কাউন্সিলর তারা পদত্যাগ করেছেন, নিঃসন্দেহে ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। গতকালই আমরা দেখেছি প্রায় লক্ষাধিক মার্জিনের ব্যবধানে ফলতায় বিজেপি জেতে এবং জামানত বাজেয়াপ্ত হয় তৃণমূলের। সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে যদি এই তৃণমূল কাউন্সিলররা, যাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ রয়েছে, তারা যদি বিজেপিতে যোগ দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে? না, এগুলো দলের সিদ্ধান্ত, এগুলোর বিষয়ে আমি কিছু বলতে পারি না। পার্টি, আমাদের পার্টি উইথ এ ডিফারেন্স, অল ইন্ডিয়া পার্টি, তো বাংলার পার্টি সর্বভারতীয় লেভেল লাগিয়ে নয়, এবং বিশ্বের সবচেয়ে বেশি সদস্যের সংখ্যা নিয়ে একটি রাজনৈতিক দল। কিন্তু আমি এটা বলতে পারি যে মমতার অহংকার, এই অভিষেকের ঔদ্ধত্য, এটা এতদিন ধরে যারা মেনেছিল তাদের বাধ্য হয়েছিল, কিন্তু চলা যায় না, সবই এরকম রিজাইন করবে। আর ডায়মন্ড হারবার মডেল তো অভিষেক নিজেই একটা মডেল। হ্যাঁ, ওই মডেল তো আর বাংলার মানুষ খেলো না, খাবে না। হ্যাঁ, তো সেটা মমতা বুঝতে পারেনি। এত ঔদ্ধত্য, এত চ্যাডাং কথা, হ্যাঁ, একটা ডেপো ছেলে, বকাটে ছেলে, যা হওয়ার তাই হয়েছে। ধন্যবাদ। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র। এখানকার সাংসদ তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ডায়মন্ড হারবারের মধ্যেই পড়ে ফলতা বিধানসভা কেন্দ্র। রবিবার সেই ফলতার ভোটের ফল বের হয়। সারা রাজ্যের মতো ফলতাতেও গেরুয়া ঝড়। জয়ী বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। দু 2021 সালে ফলতায় তৃণমূল পায় 56% ভোট। 2024 সালের লোকসভা ভোটে তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় একাই পান 89% ভোট। সেখানে এবার তৃণমূল নিশ্চিহ্ন। 89% থেকে এক ধাক্কায় কমে 3.7%। ফলতায় লাস্ট বয় তৃণমূল। জাহাঙ্গীর খানের জামানত জব্দ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল ধরাশায়ী। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। লিখেছেন, কুখ্যাত ডায়মন্ড হারবার মডেল পরিণত হলো তৃণমূলের হারবার মডেলে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, ফলতা বিধানসভা কেন্দ্রের গণনায় অসঙ্গতি রয়েছে। গত 10 দিনে ফলতায় 1000-এর বেশি কর্মী ঘরছাড়া হতে বাধ্য হয়েছেন। তখন নির্বাচন কমিশন চোখ বুজেছিল। আদর্শ আচরণবিধি থাকা সত্ত্বেও পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। সত্য চাপা থাকে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল যে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল। 7টি বিধানসভা আসন নিয়ে ডায়মন্ড হারবার লোকসভা আসন। 2024 সালে এই 7টির মধ্যে 7টিতেই জেতে তৃণমূল, আর 26-এ 7টির মধ্যে তৃণমূল জিতেছে 5টি আসনে, আর পদ্ম ফুটেছে 2টিতে। চব্বিশে তৃণমূল পেয়েছিল 10,43,493 ভোট, বিজেপি পেয়েছিল 3,36,068 ভোট। 7,07,425 ভোটে জেতেন অভিষেক। 26-এ তৃণমূল পেয়েছে প্রায় 7,38,504 ভোট, বিজেপি পেয়েছে প্রায় 6,44,955 ভোট। তৃণমূল আর বিজেপির ভোটের ব্যবধান মাত্র 93,549। অর্থাৎ অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে তৃণমূলের ভোট এক ধাক্কায় কমেছে 3,04,989। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল যে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোচ্চুরির মডেল ছিল। কোথাও একটা তো গলদ ছিল, 100 বার গলদ ছিল। এটা দলের আত্মসমালোচনার জায়গা। নেতৃত্ব নিশ্চয়ই দেখবেন, একজন ক্যান্ডিডেট যে নাকি আগের নির্বাচনে ওখান থেকে এমপি কে লিড দিয়েছে 1.5 লাখের বেশি ভোটে, সে হাত জোড় করে বলছে মুখ্যমন্ত্রীর অমুক তমুক আমি করে আমি সরে যাচ্ছি। এই ফলতা মডেলে দলের মুখ পুড়েছে। নিউজ 18 বাংলা।